হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এএলপি সিবিটি ওয়ানের পরীক্ষা হয়েছিল এই 2026-এর ফেব্রুয়ারি মাসে, তার 17/2/2026-এর শিফট 3-র সব গণিতের প্রশ্নগুলি কিভাবে শর্টকাট মেথডে সমাধান করা যায় সেটাই তোমাদের এই ভিডিওতে শেখাবো। তো ভিডিওটি আসন্ন রেলের সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে এর আগে আমি যেসব শিফটের প্রশ্ন সমাধান করে দিয়েছি সেগুলো পেয়ে যাবে। তোমরা আগের ভিডিও না দেখে থাকলে দেখে নিতে পারবে। ওকে, তো চলো শুরু করছি। দেখো, শুরু হচ্ছে 17/2/2026-এর শিফট 3-র প্রশ্নোত্তর। 1 নম্বর, নিম্নোক্ত অনুপাতগুলির মধ্যে কোনটি সবচেয়ে ছোট? তো এখানে আমরা যদি দেখি সবগুলোর ডিফারেন্স পার্থক্য সেম আছে, তাহলে ছোট হয়ে যাবে অপশান ডি এরটা। কিভাবে করলাম দেখো, আমি পাশে টুকে করাচ্ছি যে 7:10 মানে কি 7/10, 6:9 মানে 6/9, তারপরে 5:8 মানে 5/8, আর 4:7 মানে 4/7। তো আমরা কি করব, প্রথমে ডিফারেন্স দেখব। তো 7 আর 3-এ 10 হয়, 6 আর 3-এ 9 হয়, 5 আর 3 8 হয়, 4 আর 3 7 হয়। তাহলে পার্থক্য কত করে? 3 করে হচ্ছে। যদি পার্থক্য সবগুলোর সমান হয় তাহলে যে ভগ্নাংশের মানগুলো ছোট সেটাই আমাদের ছোট। তাহলে মান ছোট কোনটার? 4/7। এগুলো দেখো, এটা বড়, 4-এর থেকে 5 বড়, 7-এর থেকে 8 বড়। তো আমাদের ছোট কোনটা? 4/7, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? যদি বলতো সব থেকে বড় কোনটা, 7/10 হতো। চলো নেক্সট। এবারে 2 নম্বর প্রশ্ন বলেছে যে 18√2 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। √3 হলো 1.73। এটা ধরে নিতে বলেছে √3-র ক্ষেত্রে। তো দেখো, সুষম ষড়ভুজ বলতে কি বোঝায়? এমন একটা ষড়ভুজ যেটা 6টা সমবাহু ত্রিভুজ দ্বারা গঠিত, ঠিক আছে? সেটাই হলো সুষম ষড়ভুজ। তাহলে 6টা সমবাহু ত্রিভুজ, তো আমরা জানি 6টা, তাই 6 গুণ করে দেবো। আর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a², তাই তো? এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু 6টা, তাই 6 গুণ √3/4 a² করব। এ হলো বাহু, আর বাহু এখানে কত বলে দিয়েছে? 18√2 বলেছে। তো 18 স্কোয়ার কত হবে? 324 হবে, ঠিক আছে? 18 স্কোয়ার 324, আর √2 এর স্কোয়ার কত? 2, ঠিক আছে? 18 √2 এর স্কোয়ার হলো 324 × 2। তো এবার আমরা কি করব? কাটাকাটি করব। তো দেখো, 2 দিয়ে এটাকে কাটছি, 2 দুগুণি 4, 2 দিয়ে এটাকে কাটি, 3 দুগুণি 6। তাহলে এখন কত হচ্ছে? এখান থেকে কি পাচ্ছি? 3 × 3 = 9, 900, আর 3 × 24 = 72। 972 গুণ √3, √3-র মান প্রশ্নে বলেছে 1.73, ঠিক আছে? তো গুণ করো। এবারে গুণ করলে পরে এখানে আমরা সমাধান না করেও অ্যান্সার পেয়ে যাই। কিভাবে? কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা অপশন টেস্ট করব যে এখানে এটা 9-এর গুণিতক। দেখো, 9 কাটা চলে যায়, আর 7 আর 2 9, তার মানে কি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য দিয়ে চেক করি, বিভাজ্যতা দিয়ে যদি অ্যান্সার পাই তো ভালো, না হলে আমরা কি করব? না হলে আমরা গুণ করে দেখব। তো দেখো, অ্যান্সার পেয়ে যাব, কারণ এখানে ম্যাক্সিমাম সেম টাইপেরই ডাটা রয়েছে, দশমিকের পরে তো সব সেম আছে। তো আমরা করি, কি করব? দেখো, 6 1 7, 7 আর 6 13, 1 14, 5 19, আর 6 19, 6 25। তো এটা 9 দ্বারা বিভাজ্য না, এটা 9 দ্বারা বিভাজ্য না। 8 1 9 কেটে দিলাম। তারপরে তোমার 6 5 11, আর 1 12, 6 18, 18 হচ্ছে এটা 9 দ্বারা বিভাজ্য। এটা যদি দেখি 9 কেটে দিলাম, তারপরে 6 5 11, 1 12, আর 1 13, 6 19, 9 দ্বারা বিভাজ্য না। এটা যদি দেখি, এটাও আমাদের 9 দ্বারা হবে না, কারণ শুধু মাঝের সংখ্যা দুটোই আলাদা আছে, তো এটাও 9 দ্বারা বিভাজ্য না। তো অ্যান্সার কোনটা হবে? অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো কত হচ্ছে? 1681.56 অ্যান্সার। চলো নেক্সট। 3 নম্বর,
একটি নিরেট চোঙের আয়তন 5236 সেমি কিউব এবং এর উচ্চতা 34 সেমি হলে নিরেট চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে, আয়তন বলে দিয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা আগে আর এর মানটা বের করে নিই এই আয়তন থেকে। তো আমরা জানি কি আয়তনের সূত্র কি, আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কত? 22/7। আর স্কোয়ার এইচ কত বলেই দিয়েছে প্রশ্নে 34, সমান হচ্ছে 5236। কাটাকাটি করে নাও। তো 11 দিয়ে কাটি, 11 দুগুনি 22, 11 দিয়ে তোমার 4 11 44, 8 3 83, 7 11 77, 6 11 66, কাটা চলে গেল। এবার 2 দিয়ে এটা আবার কাটা যাবে, হ্যাঁ চলে যাবে। তো 2 দিয়ে যদি কাটি তাহলে 2 না 4 দিয়ে একবারে কাটি, এখানে 2 আর এখানে 2। ঠিক আছে, তাহলে দেখো এপাশে 2 2 4 দিয়ে কাটলাম, তাহলে এপাশেও 4 দিয়ে কাটি। 4 দিয়ে কাটলে 4 1 কে 4, 4 1 কে 4, 3 6 36, 4 9 36। 17 দিয়ে যদি কাটি তাহলে কয়বার যাবে? 7 17 119। তো আর স্কোয়ার সমান সমান হচ্ছে 7 গুণ 7, তাহলে আর কত হবে? 7 হবে। তো আর এর মান পেয়ে গেছি। এখন আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। সমগ্রতলের ক্ষেত্রফল কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তো 2 পাই আর, 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর হলো 7 ইন্টু আর প্লাস এইচ মানে আর কত? 7, এইচ কত? 34। 34 আর 7 কত হবে? 34 সাথে কত হবে? 7 4 11 41, তাই তো? তো 7 7 কাটা চলে যাবে। এখন আমরা যদি এটা গুণ করি, 2 2 4 1 কে 4, এককে কত আসবে? 4 আসবে। একটা অপশানই আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 4 নম্বর। একটি সংখ্যাকে প্রথমে 18% কমানো হলো এবং তারপর 22% বাড়ানো হলো, মোট শতকরা বৃদ্ধি বা হ্রাসের শতাংশ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করুন। তো প্রথমে 18% কমানো হয়েছে, পরে 22% বাড়ানো হয়েছে। তো কমিয়েছে মাইনাস, বাড়িয়েছে প্লাস। তারপরে কি? তারপরে এই প্লাসে মাইনাসে হবে মাইনাস 18 গুণ 22/100। তো 22 থেকে যদি 18 বিয়োগ করি কত হবে? 4 বিয়োগ এখানে আমাদের তোমার 18 দুগুণি 36, 6 হাতে 3, 18 দুগুণি 36 3 39, নিচে 100-র জন্য 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 4 থেকে যদি 3.96 বাদ যায় তাহলে কত হয়ে যাবে? 0.04 আমাদের অ্যান্সার। আর যেহেতু প্লাসে বেরোচ্ছে তাই কি হবে? বৃদ্ধি হবে। অপশন ডি কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর। বান্টি এবং বাবলির বর্তমান বয়সের সমষ্টি হলো 64 বছর। এখন থেকে 2 বছর পর বান্টির বয়স হবে বাবলির বয়সের 3 গুণ। আচ্ছা, বর্তমানের সমষ্টি কত? 64। 2 বছর পর, 2 ইয়ার্স লেটার, 2 বছর পর কার কার? বান্টি আর বাবলি। বান্টি আর বাবলি কি হবে? বান্টির বয়স বাবলির 3 গুণ, তো বাবলির 1 হলে বান্টির হয়ে যাবে 3। ঠিক আছে, কত বছর পর? 2 বছর পর। তাহলে এখন বর্তমানে যদি 64 হয়, 2 বছর পরে বয়স কত হবে? নিশ্চয়ই দুইজনেরই 2 2 করে বাড়বে, অর্থাৎ 4 বাড়বে। 64 4 68, আর আমাদের এখানে 2 বছর পরে বয়সের যোগফল পাচ্ছি 3 আর 1 4, তো 4 মানেই কত? 68। কত গুণ? 17 গুণ। তাহলে বান্টির বর্তমান বয়স চেয়েছে, আমরা বান্টির বয়স বের করে নেই। 3 গুণ 17 করলে 3 17 51। ওকে, তো 51 হলো 2 বছর পরে। বর্তমানে কত? 2 বিয়োগ 49। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর। যদি 20টি সংখ্যা বিশিষ্ট ডেটার মধ্যমা এবং সংখ্যাগুরু মান যথাক্রমে এত এত হয় তাহলে ওই 20টি সংখ্যার সমষ্টি কত? আমাদের সমষ্টি জানতে চেয়েছে। তো সমষ্টি বের করার জন্য আমরা যদি গড় বের করি তার সাথে 20 গুণ করে দিই, আমরা জানি গড় গুণ সংখ্যা করলেই সমষ্টি বেরিয়ে যায়, তো সেটাই করব। তো আমরা জানি কি এম্পিরিক্যাল যে ফর্মুলা রয়েছে সেটা কি? সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড়। তাহলে সংখ্যাগুরু মান কত বলেছে? 295। 3 গুণ মধ্যমা আছে 250 বিয়োগ 2 গুণ গড়। তো কাটাকাটি করব। এখানে আমাদের দেখো 250 গুণ 3 করলে
3 25 75, 750। তাহলে আমাদের 2 গুণ গড় সমান সমান 2 গুণ গড়টাকে ওপাশে নিয়ে গেলাম, এখানে 750, 295 কে এপাশে নিয়ে আসি, কত হয়ে যাবে? 455 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 2 গুণ গড় কত? 455। এখন চেয়েছেটা কি? 20টি সংখ্যার সমষ্টি। তাহলে গড়ের সাথে আমি যদি 20 গুণ করতাম তাহলেই সমষ্টি পেয়ে যেতাম। তাহলে 20 গুণ করার জন্য আরেকটা 10 গুণ করে দেই, তাহলে 10 দুগুণই 20 হয়ে গেল। ঠিক আছে, কালিটা চেঞ্জ করে দেখাই। 20 গুণ করার জন্য আমি আরেকটা 10 গুণ করে দিলাম, তাহলে এখানেও আমাদের এটা কত হয়ে গেল? 20 হয়ে গেল। এটা তাহলে এখানেও আমি কি করব? এপাশে 10 গুণ করেছি, কিন্তু 2 তো আগের থেকেই ছিল, তাহলে এপাশেও 10 গুণ করে দেই, তাহলে কত হবে? 4550। অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর, একটি পণ্যকে 38% লাভে বিক্রি করা হয় যদি পণ্যটির ক্রয় মূল্য 68 টাকা বাড়ানো হয় এবং বিক্রয় মূল্য 54 টাকা কমানো হয়, তাহলে 37.5% লাভ হয়। পণ্যটির প্রকৃত ক্রয় মূল্য কত? দেখো, এটা বেসিক মেথডে করতে পারো, এছাড়া তোমরা এটা এখান থেকে রেশিও মেথডেও এটাকে করা যায়, অথবা তোমরা ওয়ান লাইন ইকুয়েশনের মাধ্যমে করতে পারো। কিভাবে? দেখো, 38% লাভ হচ্ছিল, পরে লাভ হচ্ছে কত? 37.5। এদের পার্থক্য কত? 0.5, কারণ 38 থেকে 37.5 বাদ গেলে 0.5, তো 0.5%। ঠিক আছে, 0.5। এই 0.5%-এর মান কত? কত হবে? দেখো কি করে করব। ক্রয় মূল্য 68 বাড়ানো হয়েছে, লিখলাম। ঠিক আছে, 68 বাড়ানো হয়েছে, 68 গুণ, এখন আমাদের কি হচ্ছে? 37.5% লাভ হচ্ছে, তো যেটা বাড়ানো হয়েছে তার উপরে নিশ্চয়ই লাভ হবে, তাহলে 37.5% কত? 37.5% মানে হলো 3/8। ঠিক আছে, দশমিক উঠিয়ে নিচে 100 বসিয়ে, আবার মানে শতাংশ উঠিয়ে 100 বসিয়ে একটা শূন্য বসিয়ে কাটাকাটি করে দেখবে 37.5 মানে 3/8। তো 3/8, এখন 8 টাকায় 3 টাকা লাভ, মানে 8 টাকার জিনিস এখন বিক্রি হচ্ছে 11 টাকায়। ঠিক আছে, তাহলে এত হলো, এর সঙ্গে যোগ করে দেব 54, সমাধান করো, অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে দেখো, যেহেতু 0.5 আছে, তাই আমি কি করছি? এপাশে 2 গুণ করে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে? 1%। এখানে 2 গুণ করছি, তার মানে এপাশেও সবগুলোর সঙ্গে 2 গুণ করতে হবে, তো এটার সাথেও 2 গুণ, মানে এখানে একটা 2 গুণ করে দিলাম, এখানেও 2 গুণ। ওকে, তাহলে কাটাকাটি করি। 8 দিয়ে যদি কাটি, 2 দিয়ে প্রথমে কাটলে 4 দুগুণী 8, নিচে থাকে 4, 4 17 68, 17 গুণ 11 করব। 17 গুণ 11 7, 8 1 যোগ 54 দুগুণী 108, তাহলে কত হবে? এখান থেকে পাবো 8 7 15 5, 8 1 9 2, 295। 1% মানে কত? 295। আমাদের দরকার কি? আমাদের দরকার হলো পণ্যটির প্রকৃত মূল্য, আর প্রকৃত মূল্য কত? 100%। তো 100% কত হবে? 295 গুণ 100, তাই তো? 295, তারপরে দুটো শূন্য। অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এইখানটায় আমরা যেহেতু লাভ এত শতাংশ লাভ কমেছে, এখানে মাইনাস থাকে, এখানেও আমাদের যেহেতু ক্রয় মূল্য বেড়েছে, তার মানে লাভ কমবে, তাই এখানেও মাইনাস। ক্রয় মূল্য বাড়া মানে লাভ কমা, তাই মাইনাস। বিক্রয় মূল্য কমা মানে কি? লাভ কমা, মাইনাস। তো সেই সব মাইনাস কাটা চলে যায়, ওই জন্য আমি ডাইরেক্ট প্লাস দিয়ে করেছিলাম। বুঝতে পেরেছো? সব চিহ্নগুলোকে চেঞ্জ করে দিলে তো সব প্লাস হয়ে যায়, সবগুলোই মাইনাস ছিল, চেঞ্জ করে দিলাম, প্লাস হয়ে গেল। ওকে, নেক্সট। রেশিও মেথডেও করা যায়, দেখাবো রেশিও মেথডে? থাক, রেশিও মেথডে পরে কমেন্ট করো, এরপরে আবার যদি অন্য শিফটে আসে দেখিয়ে দেবো। দেখো এবারে কি বলেছে, একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যকে 40% বাড়িয়ে পণ্যটির মুদ্রিত মূল্য নির্ধারণ করেন, তাকে 26% লাভ করতে কত শতাংশ ছাড় দিতে হবে? তো কি করেছে? 40% বাড়িয়েছে, বাড়ানোর পরে ছাড় দিয়ে 26% লাভ করবে। আমি ধরে নিচ্ছি x% ছাড় দেবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 40x বাই 100, কারণ এই দুটোর গুণ করে নিচে 100 দিতে হয়, সমান লাভ কত? 26, মানে প্লাস 26, লাভ মানে প্লাস। এবারে আমরা এটাকে সমাধান করব। তো দেখো, 40টাকে যদি ওপাশে নিয়ে যাই, 26 মাইনাস 40 করলে হয়ে যাবে কত? -14। আর এখানে আমাদের 100 গুণ x, 100x থেকে
100x মাইনাস আছে, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো 140x বাই 100, এটা হয়ে যাবে মাইনাস, বড়টার চিহ্ন বুঝবে মাইনাস। ঠিক আছে, তো এবারে এই পাশের মাইনাস মাইনাস কাটা, দুপাশে কাটা চলে গেল, তো শূন্য শূন্য কাটা, এই 14 দিয়ে এই 14কে কেটে দিতে পারি, তো x এর মান কত 10, তার মানে কি 10% ছাড় দিতে হবে। ঠিক আছে, নেক্সট 9 নম্বর, একজন শিক্ষার্থীর নম্বরকে ভুলবশত 69-এর পরিবর্তে 21 লেখা হয়েছে, যার ফলে শ্রেণীর গড় নম্বর 6/5 কমে যায়। শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? তো এখানে কি করব আমরা, দেখছি কি 69-এর পরিবর্তে 21 লেখা হয়েছে, তাহলে কত কম লেখা হয়েছে, কত 8 4 48 কম লেখা হয়েছে, ওই জন্য এত কমেছে। তার মানে এই গড় নম্বর এত কমা মানে প্রত্যেকের মাথার থেকে এত কমেছে, তাহলে 48কে এটা দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাব কতজন ছিল। তো 48কে ভাগ করব এটা দিয়ে, তাহলে গুণ করে দেবো এর উল্টো দিয়ে 5/6 দিয়ে, 6/5 দিয়ে ভাগ মানে কি ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, 6 দিয়ে কাটলে 6 টা 48, 5 8 40 জন। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর, অভিন্ন সুদের হারে 2 বছরে নির্দিষ্ট পরিমাণ মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ 64 টাকা, চক্রবৃদ্ধি সুদ 72 টাকা হলে মূলধনটি কত? দেখো সরল সুদ 64, কয় বছরে? 2 বছরে, তাহলে প্রত্যেক বছর সুদ কত? 32 টাকা করে। আর চক্রবৃদ্ধি সুদ কত? 72, 64 থেকে 72 কত বেশি? তোমার 8 বেশি। তার মানে কি চক্রবৃদ্ধি সুদ কি হয়? সুদের উপরে সুদ হয়, তাহলে প্রথম বছরের সুদের উপরে 8 টাকা সুদ হয়েছে, তাহলে আমাদের 8 টাকা সুদ পাই কার থেকে? 32 টাকার থেকে। 8 টাকা সুদ হয় 32 টাকায়, তাহলে 32 টাকা সুদ পেয়েছিলাম কোনটার থেকে? সেটাই হলো মূলধন, সেটাই মূলধন প্রিন্সিপাল। তাহলে 32 টাকা সুদ হবে কত থেকে? 4 8 32, 4 32 করব, কত হয়ে যাবে? 128। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর, একটি মালবাহী ট্রেন একটি সুপারফাস্ট ট্রেন যথাক্রমে স্টেশন এ এবং স্টেশন বি থেকে সমান সময়ে সমান্তরাল ট্র্যাকে একে অপরের অভিমুখে যাত্রা শুরু করে, একে অপরের অভিমুখে যাত্রা করছে। যদি স্টেশন এ এবং স্টেশন বি এর মধ্যে দূরত্ব 154 কিমি হয়, ট্রেন দুটি যথাক্রমে 61 কিমি প্রতি ঘন্টা এবং 93 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে, তবে স্টেশন বি থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? তো আমাদের এখানে যেহেতু একে অপরের অভিমুখে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ হবে দুটোর যোগফল, মানে কত? 93 যোগ 61, অর্থাৎ 4 9 6 15, 154 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা হলো আপেক্ষিক বেগ। এবারে ভালো করে লক্ষ্য করো কি বলেছে, বলেছে যদি স্টেশন এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? 154 কিমি, তাহলে 154 কিমি যেতে কত সময় লাগবে? 154/154, দূরত্ব বাই বেগ, এটা দূরত্ব, তাকে বেগ দিয়ে ভাগ করছি। ঠিক আছে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ, তাহলে সময় বেরিয়ে যাবে, ও এটা 54 হবে, কত হবে? 1, তাহলে 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 1 ঘন্টা পরে ট্রেন দুটো কি হবে? মিলিত হবে। 1 ঘন্টা পরে ট্রেন দুটো মিলিত হবে। ওকে, আর এ থেকে এ ট্রেনটা যাচ্ছে এদিক থেকে, বি ট্রেনটা এদিক থেকে, বি এর বেগ কত? বি এর বেগ হলো তোমার 93, তার মানে বি থেকে 1 ঘন্টায় বি ট্রেনটা কত দূর যাবে? 93 কিমি যাবে, অর্থাৎ 93 কিমি দূরে তারা মিলিত হবে। বি স্টেশন থেকে 93 কিমি দূরে। আর যদি বলতো এ স্টেশন থেকে, তাহলে কত দূরে? এ ট্রেনটা 1 ঘন্টা 61, অর্থাৎ 61 কিমি অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, নেক্সট 12 নম্বর, এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটা 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 4 দিন পর বি অসুস্থ হয়ে পড়ায় কাজ ছেড়ে দেয়। এ একা কাজ চালিয়ে যায় এবং বাকি কাজ শেষ করে। পরে দেখা গেল এ পুরো কাজটা এত দক্ষতা সহ করছিল, সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কত দিন সময় লেগেছিল? আচ্ছা, তো আমাদের এখানে এর দক্ষতা বলে দিয়েছে, পুরো কাজটা কোন দক্ষতায় করেছে, তাহলে এ 80% দক্ষতায় করেছে। 80%, 80% মানে কত? 80% মানে 4/5, অর্থাৎ এর এফিসিয়েন্সি দক্ষতা আমি যদি বলি, তাহলে সেটা হলো 5 যদি মূল দক্ষতা হয়, করেছে 4-এ। ওকে, তাহলে এর সময় কতটা লাগবে? দক্ষতার ব্যস্তানুপাতিক সময়, তাই না? যে বেশি দক্ষ তার কম সময় লাগে, তার মানে দক্ষতার সাথে
সময় ব্যস্তানুপাতে আছে, তাহলে সময়ের অনুপাত হয়ে যাবে 4:5, তাই তো? এটা মূল সময়, এটা পরের সময়। ওকে, এখন তাহলে সময় কত? তোমার এর মূল সময় 4 বেরিয়েছে। আর প্রশ্নে কি বলেছে দেখো, ভালো করে লক্ষ্য করো, বলেছে এরা তো কাজ শুরু করেছে একসাথে, কিন্তু 4 দিন পর বি অসুস্থ হয়ে পড়ায় কাজ ছেড়ে দেয়। তাহলে বি 4 দিনে কতটা কাজ করেছে সেটাকে বের করে নেই। তাহলে বি 4 দিনে কতটা করেছে? বি পুরো কাজটা 15 দিনে করে, তাহলে 4 দিনে করেছে 4/15। তাহলে বাকি কতটা আছে? বাকি আছে তোমার 4 আছে কত হলে 15, 11/15। ঠিক আছে, বাকি কতটা? 11/15। তাহলে আমরা কি দেখছি এখন? এই 11/15 অংশ কাজটা তাহলে কে করেছে? সম্পূর্ণটা নিশ্চয়ই এ করেছে। তাহলে এ এক অংশ কত দিনে করে বলো? এ এক অংশ কত দিনে করে? কি করে বের করবো এক অংশ কত দিনে করে? এ এক অংশ কি 10 দিনে করে? না, কারণ এ সম্পূর্ণ দক্ষতায় কাজ করেনি, 80% দক্ষতায় কাজ করেছে। তার মানে এ এক অংশ কত সময় করেছে? এ করতে পারতো 10 দিনে, কিন্তু তার মানে করতে পারতো আসল 4 দিনে, সেটা মানেই 10 দিন, কিন্তু করেছে কয় দিনে? করেছে 5 দিনে। তাহলে এ এক অংশ করেছে এত দিনে। ওকে, তাহলে এ এক অংশ যদি এত দিনে করে, 11/15 অংশ কত দিনে করবে? তাই তো? তো 11, এই 10/4 গুণ 5, 11/15 অংশ, এক অংশ থেকে এটা কম, তার মানে কম সময় লাগবে, উপরে ছোট নিচে বড়। যদি বেশি বেশি হতো এটা 11/15, তাহলে উপরে 15 দিতাম, নিচে 11 দিতাম। তো কাটাকাটি করব, 5 দিয়ে কাটলে 3×5 15, এখানে 2 দিয়ে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, তো কত হচ্ছে? 3 5 11 55, আর 3 দুগুণি 6, 55/6, মানে 6 নং 54। তাহলে কত হচ্ছে? 9×1/6, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল, স্টার মার্ক দিয়ে নাও। চলো নেক্সট, 13 নম্বর প্রশ্ন। এ এবং বি যথাক্রমে এত এবং এত বিনিয়োগ করে ব্যবসা শুরু করে, 3 মাস পর বি ব্যবসা ছেড়ে দেয়, তারপর বছরের বাকি সময়ের জন্য এত বিনিয়োগ করে সি যোগ দেয়, মোট লাভের 11% এত, তাহলে বি এর শেয়ার কত? আচ্ছা, তো এ, বি আর সি, এ দেখো তিনটেতেই যে কত টাকা বিনিয়োগ করেছে বলেছে, সেখানে তিনটেতেই শূন্য রয়েছে, 3টে করে, তো 3টে শূন্য বাদ দিয়ে দিচ্ছি আমি। তো ধরে নিচ্ছি এ 93 টাকা, বি 54 টাকা, আর সি 28 টাকা বিনিয়োগ করে। এবার এ পুরো সময়ের জন্য বিনিয়োগ করেছে 12 মাস, বি বিনিয়োগ করেছে কত সময়ের জন্য? 3 মাস পর বি ছেড়ে দিয়েছে, তার মানে বি 3 মাসের জন্য। সি বলেছে বছরের বাকি সময়, তো 12 থেকে 3 গেলে 9 মাস, 9 মাস 28 টাকা বিনিয়োগ করেছে। তো এখান থেকে অনুপাত করে নেব, ছোট করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 14 দুগুণি 28, 2 দিয়ে 27 দুগুণি 54, 2 দিয়ে করলে তোমার 6 দুগুণি 12। এবারে 9 দিয়ে আবার কাটতে পারি, 9 দিয়ে যদি কাটি তাহলে 9 1 9, 3 নং 27, 9 দিয়ে এখানে কিভাবে কাটবো? এখানে 3 দিয়ে কাটি, 3 31 93, এখানে 3 দিয়ে কাটি, 3 দুগুণি 6, তাহলে এখানে 3 দিয়ে এখানে 3 দিয়ে, মানে 3 3 9 দিয়ে কেটেছি এটাকেও। ওকে, তাহলে কত হলো? 31 দুগুণি 62, ইস্টু 3 3 9, ইস্টু 14। তাহলে এত অনুপাতে বিনিয়োগ করেছে, তাহলে লভ্যাংশের অনুপাতও এত হবে। এবার বলেছে মোট লাভের 11%র মান এত, তো 11%র মান কত? 61336। 11% যদি এত হয়, তাহলে পুরো সম্পূর্ণ লাভ কত? 100%। তাহলে মোট লাভ কত? এত। এবার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত থেকে মোট লাভ কত বেরাচ্ছে তোমার? 62 আর 9 করলে 71, 14 85, তাহলে 85 হলো মোট লাভ। 85 মানেই এত। চেয়েছে কার লাভ? বি এর শেয়ার। তো বি এর শেয়ার, আচ্ছা বি এর শেয়ার তো এখান থেকে নেব 9, বি কেন লিখবো? 9 লিখবো। এবার কাটাকাটি করো, করলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো চলো কাটাকাটি করি। তো কালিটাকে চেঞ্জ করে নিচ্ছি। 11 দিয়ে কাটলে 5 11 55, 6 3 63, 5 11 55, তারপরে 8 3 83, তোমার 7 11 77, 6 11 66। তো
তো এত এত গুণ 100, নিচে আছে 85। তো আমাদের কাটাকাটি 85 দিয়ে তো 9 কে কাটতে পারবো না আমরা, তাই না? 85 দিয়ে কি 9 কে কাটা যাবে? যাবে না। তাহলে আমরা এক কাজ করি, 9 এর গুণিতক চেক করে নেই, অ্যান্সার পাই কিনা দেখি। পেয়ে গেলে তো হয়ে গেল। তো 9 এর গুণিতক যদি চেক করি, 9 8 আর 1 9, 5 5 10, এটা 9 এর গুণিতক না, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে আমাদের দেখি 9 9 5 5 10 1 11, 9 এর গুণিতক না। 9 কাটা 5 4 4 9, 9 এর গুণিতক। 9 কাটা 7 5 12, 9 এর গুণিতক না। তাহলে একটাই 9 এর গুণিতক, অ্যান্সার পেয়ে গেছি। পুরো হিসাব করার দরকার নেই আমাদের, 5 9 0 4 0। ঠিক আছে, আমি যদি এই দুটো গুণ করে 9 গুণ করে আবার ভাগ করতে যেতাম, আমার আরো টাইম লাগতো। তো পেয়ে গেলাম অপশন থেকেই 9 দ্বারা বিভাজ্যতার মাধ্যমে। নেক্সট 14 নম্বর, বার্ষিক 8% সরল সুদের হারে কত মূলধন থেকে 2 বছরে 480 টাকা সুদ পাওয়া যাবে? তো 2 বছরে 480 টাকা, 8% সরল সুদ, তাহলে 8 দুগুণী 16% মানেই 480, মূলধন 100%, তো 30 গুণ 100 3000 আমাদের অ্যান্সার। নেক্সট 15 নম্বর, সরল করুন। তো এখানে দেখো দশমিক দশমিক উঠে যায়, 7 দিয়ে 7 12 84, দশমিক ওঠে না, 4 দিয়ে কাটলে 4 6 24 মানে 0.6। ঠিক আছে, 8 দিয়ে কাটলে 8 12 96 মানে 1.2, আর 5 দিয়ে যদি 30কে কাটি 5 6 30, তাহলে 0.6। ঠিক আছে, 5 দিয়ে 30কে কাটলে মানে 3কে কাটলে দশমিক নিয়ে শূন্য বসালাম, 5 6 30 হয়ে গেল 0.6। ওকে, এখন 12 আর 0.6 মানে 12.6, তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 12 থেকে যদি 6 বাদ যায় 6, তার মানে 0.6 দিয়ে করো। তো 6 দিয়ে কাটলে তোমার 6 দুগুণী 12, 6 একে 6, 21 আমাদের অ্যান্সার। দুটোই এক ঘর আগে দশমিক উঠে উঠে যাবে, তাহলে কত? 21। ক্লিয়ার? চলো নেক্সট 16 নম্বর, একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্যকে ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি মুদ্রিত করলেন। তিনি একজন ক্রেতাকে এত এবং এত দুটি ক্রমিক ছাড় দিলেন। যদি তার এত ক্ষতি হয় তবে তিনি পণ্যটি সেই ক্রেতার কাছে কত দামে বিক্রি করেছিলেন? আচ্ছা, তো রেশিও মেথডে করে দেই। 40% মানে কত? 2/5, তাই তো। তো 5 টাকায় 2 টাকা বেশি মুদ্রিত করেছে, মানে 7 টাকা করেছে। তারপরে তোমার একজন ক্রেতাকে 20% ছাড় দিয়েছে, 20% মানে 1/5, তাহলে 5-এ 1 ছাড় দিয়েছে, মানে 5-এ 4 দাম রেখেছে। 25% ছাড় মানে 1/4, 4-এ 1 ছাড় মানে 4-এ 3 দাম রেখেছে। তো এখান থেকে আমরা দেখো 4 4 কেটে দিতে পারি, অথবা দেখো এখানে 5 5-এ 25, 4 25-এ 100 বেরাচ্ছে, 100 থাকলে সুবিধা, ডাইরেক্ট শতাংশ পেয়ে যাব। তো এখানে আমাদের এটা কত? 3, তো 3 4-এ 12, 7 12 84, তাহলে 100-তে 84 মানে 16 টাকা ছাড় 100-তে, অর্থাৎ 16% ছাড়, তাই তো। তাহলে 16% ছাড়, আর প্রশ্নে বলেছে কি ক্ষতি হয়েছে 224 টাকা। তো এই 16% মানেই কত? 224। চেয়েছে কি ক্রেতার কাছে কত দামে বিক্রি করেছে, তো 16% ছাড় দিয়ে 84 দামে বিক্রি করেছে, তো 84 মানে কত? ঠিক আছে, তাই তো, বুঝতে পেরেছো? তো চলো কাটাকাটি করি। এখানে 16 দিয়ে কাটলে 16 1 16, 6 4 64, 4 16 64, তো 14 4 14 56, 6 হাতে 5, তারপরে তোমার 8 14 112, 5-এ 117, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর, 3টি উপহার সামগ্রীর মূল্যের অনুপাত এত। যদি দ্বিতীয় তৃতীয় সামগ্রীর পার্থক্য এত হয়, তাহলে 3টি সামগ্রীর মোট মূল্য কত? দ্বিতীয় আর তৃতীয়র পার্থক্য কত? 3, আর বলেছে প্রশ্নে এত, তাহলে 3 মানেই কত? 5 0 5 5। চেয়েছে কি মোট মূল্য, মোট কত? 8 5 13 2 15, 3 5-এ 15, 5 দিয়ে গুণ করব, 5 5-এ 25-এর 5, এককে 5, একটা অপশনেই আছে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর, 20 জন ব্যক্তি একটি কাজ 15 দিনে করতে পারে, কিন্তু 5 দিন পর 5 জন কাজ ছেড়ে চলে যায়। কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে? তো 5 দিন পর 5 জন চলে গেছে, তাহলে 5 দিনে কাজ হয়েছে কত? হয়েছে কতটা?
হয়েছে তোমার 5/15, কারণ 15 দিনে করতে পারে, 5 দিন করেছে, তাহলে 5 দিনে 15-র 5 অংশ কাজ হয়ে যাবে, অর্থাৎ 1/3 অংশ কাজ হয়ে গেছে। বাকি আছে কতটা? বাকি আছে 2/3। এই 2/3 অংশ কাজ করতে আর কতদিন লাগবে জানতে চেয়েছে। তো দেখো 20 জন কয়দিনে করে? 20 জন যে বাকি কাজটা ছিল সেটা করলে কয়দিন লাগতো? 15 দিনের 5 দিন হয়েছে, আর 10 দিন লাগতো, তাই তো? 20 জন বাকি কাজটা করতে লাগতো 10 দিন। তাহলে এখন কয়জন আছে? 15 জন, তাহলে একজন বাকি কাজ করতে লাগবে কত? 10 গুণ 20। একজনে বেশি সময় লাগবে, 15 জনে কম সময় লাগবে, মানে 10 গুণ 20/15। 20 10 200/15 যদি আমি করি, তাহলে তোমার 15 3 বার 13 পয়েন্ট সামথিং, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? একটা অপশনে আছে 13 পয়েন্ট সামথিং। চলো নেক্সট, 19 নম্বর, সরল করুন। দেখো কি আছে, সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। দেখো এই সেম কোশ্চেন আমি তোমাদের এর আগে প্রিভিয়াস যে রয়েছে তাতে করিয়েছি। তোমার এই যা কোশ্চেনগুলো এসেছে পরীক্ষায়, তুমি যদি 2024-এর ওয়াইসিটির ম্যাথ করো, তাহলে এখান থেকে 80%-এর উপরে তুমি সমাধান করতে পারবে যদি কনসেপ্টগুলো বুঝে ক্লাস করো। ঠিক আছে, তো এখানে কি আছে, সাইন এ বাই এত প্লাস 1 মাইনাস এত। তো এখানে আমি দুটো মেথডে, এক তো চেঞ্জ করে নিয়ে সমাধান করতে পারি, মানে এই দুটো যেভাবে আছে সেইভাবেই সরাসরি সরল করে সমাধান করতে পারি, অথবা আমি চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করে নিতে পারি কিভাবে? আমরা জানি যে সাইন স্কোয়ার এ সমান সমান কি হয়, 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ যদি 1 মাইনাস কজ স্কোয়ার এ হয়, তাহলে সাইন বাই 1 মাইনাস কজ আছে, তাই এটা লিখছি 1 মাইনাস কজ সাইন এ বাই 1 মাইনাস কজ এ সমান 1 প্লাস কজ এ বাই সাইন এ হয়ে যাবে। কেন? তার কারণ হলো সাইনে গুণ সাইনে, দেখো সাইন স্কোয়ার, আর এই দুটো গুণ করলে এ মাইনাস বি, এ প্লাস বিতে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রই পাচ্ছি না? হ্যাঁ, তাহলে এইটার জায়গায় আমি এটা লিখতে পারি। তো আমি কি করলাম, চেঞ্জ করে নিলাম, ডাইরেক্ট এটা দিয়ে না করে চেঞ্জ করছি। তাহলে চেঞ্জ করলে কি হচ্ছে, 1 প্লাস কজে, এটা লিখে রাখো কনসেপ্ট হিসাবে, যে সাইন বাই 1 মাইনাস কজে কি হয়, 1 প্লাস কজে বাই সাইনে হয়। তো 1 প্লাস কজে নিচে আমাদের হয়ে যাবে সাইনে, কারণ এইটার মানে এটা, তো এই জায়গাটায় মান বসিয়ে দিলাম আমি, যোগ 1 মাইনাস কজে বাই নিচে সাইনে। তো নিচে কত হবে, সাইনে, উপরে আমাদের দেখো এই দুটো যখনই আমি যোগ করব, কজে কজে কাটা চলে যাবে, থাকবে কত, 2, কারণ যোগ 1 প্লাসে মাইনাসে মাইনাস এত, তো প্লাস কজে মাইনাস কজে কাটা থাকবে 2। 2 বাই সাইনে মানে 2 কোসেকে, 1 বাই সাইনে মানে কোসেকে, তাহলে 2 বাই সাইনে মানে 2 কোসেকে। ঠিক আছে, ক্লিয়ার? অথবা আমি যদি ডাইরেক্ট এটা থেকে করতাম সেটাও করতে পারতাম। এই দুটো সমাধান করলে আমাদের উপরে দেখো, নিচে উপরে সাইন স্কোয়ার হয়ে যেত, 1 মাইনাস কজ স্কোয়ার হয়ে, 1 মাইনাস কজের হোল স্কোয়ার হয়ে যেত। তো সেটাকে সূত্রে ভাঙালে পরে কাটাকাটি করে তোমার একই বেরোতো, 2 কমন চলে যেত, করে দেখবে। ঠিক আছে, তো এটাই সব থেকে ইজি মেথড এবং বেস্ট মেথড। এবারে 20 নম্বর, কি আছে, 9 স্কোয়ার এত এত এত, তাই তো? 9 স্কোয়ার কত, 81। 8 স্কোয়ারের বর্গমূল করলে 8ই পাবো। 8 স্কোয়ার মানে কি, 8 গুণ 8, বর্গমূল করলে 8, মাইনাস 49-এর বর্গমূল 7, 7 10-এ 70, মাইনাস 20। দেখো 81 আর 8-এ 89, আর 70 আর 20 90, 90 থেকে 89 গেলে 1, আর 90 বড়, তাই মাইনাস চিহ্ন বসে যাবে, -1 আমাদের অ্যান্সার। নেক্সট 21 নম্বর, একটি গোলকের আয়তনের সংখ্যাসূচক মান হলো গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যাসূচক মানের সমান, গোলকটির ব্যাসার্ধ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করুন। ঠিক আছে, তো আমরা কি দেখছি, গোলকের আয়তনের সংখ্যাসূচক মান পৃষ্ঠতলের সংখ্যাসূচক মানের সমান। তো গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর কার সমান,
পৃষ্ঠতলের গোলকের পৃষ্ঠতল কি 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে 4 কাটা, পাই পাই কাটা, তো আর স্কোয়ার দিয়ে আর কিউবকে কাটলে কিউব চলে যাবে, শুধু আর থাকবে। তো আর সমান সমান 1/3 ওপাশে চলে গেলে 3 হয়ে যাবে। আর কত 3 বেরোলো। চেয়েছে কি, চেয়েছে হলো যে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। তো ব্যাসার্ধ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ তো 3 পেয়ে গেছি, 3 আমাদের 3টে অপশানে আছে, তো অ্যান্সার পাচ্ছি না এখনো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, মানে 3 স্কোয়ার করলে 9। তো এখানে 4 নং 36 দুগুণী 72 গুণ 11 করি, কারণ 11 দ্বারা গুণ করা সহজ, বাই 7। তাহলে কত হবে 792 বাই 7, 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 9 7 একে 7, 2 2 22, তো 3 7 21, 21 আছে কত হলে 22 হবে, 1 1 0 10, 7 একে 7, তো 113.1, 3 এবং 113.1 দিয়ে একটাই অপশানে আছে, তাই তো? অপশন সি অ্যান্সার। নেক্সট 22 নম্বর, একটি গাড়ি এক্স কিলোমিটার দূরত্ব 40 কিমি প্রতি ঘন্টা বেগে, আরো এক্স কিলোমিটার দূরত্ব 60 কিমি প্রতি ঘন্টা বেগে এবং 2x কিমি দূরত্ব এত কিমি বেগে। তো এই যে কোশ্চেনগুলো, এগুলো তোমাদের সব শিখিয়েছি আমি এর আগে, তাই না? এখন তুমি যদি না প্র্যাকটিস করে থাকো তোমার কাছে কঠিন মনে হবে, বা তুমি বেসিক মেথডে করতে পারো, কিন্তু এর আগে আমি তোমাদের শিখিয়েছিলাম যে এটা সেই এলসিএম মেথডে করা যায় লসাগু বের করে। তো চলো বেসিক ভাবেই করে দেই। এক্স এক্স 2x, কারণ সংখ্যাগুলো সহজ সহজই আছে। এক্স এক্স আর 2x, টোটাল দূরত্ব কত? এই এক্স আর এক্স 2x আর 2x 4x। তো টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম যদি করি তাহলেই আমাদের কি বেরিয়ে যাবে? অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে, গড় বেগ বেরিয়ে যাবে। তাহলে টোটাল টাইম কত? x/40 হলো প্রথমে লাগছে সময়, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে, পরের x কিমি যেতে সময় x/60, পরের 2x কিমি যেতে 2x/80, 2 দিয়ে কাটলে 40। তো এখানে 4x, একবারে আমি এটাকে উল্টে দিতে পারি, কিন্তু চলো তো বোঝানোর সুবিধার্থে দুইবারেই করি। 60 আর 40 কত? 120, লসাগু করলে 120 হবে। 40 দিয়ে করলে 3 বার 3x, 60 দিয়ে করলে 2 বার যাবে 120 কে 2x, 40 দিয়ে 3 বার যাবে 3x, 3 2 5 3 8x, তাই তো? এটা 8x বাই এত কাটাকাটি করব না, চলো আরেক ধাপ দেখাই। 4x ইন্টু 120/8x, এই ভাগটা গুণ করে দিলাম, তাই এটা উল্টে গেল। দেখো কাটাকাটি যায়, 4x দিয়ে 8x কাটলে 2, 2 দিয়ে কাটলে 60 দুগুণী 120, তাহলে 60 কিমি প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? 60 কিমি প্রতি ঘন্টা। চলো নেক্সট, এবারে 23 নম্বর, নিচের ডেটার সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান মানে কি? যেটা সব থেকে বেশি বার থাকবে সেটাই সংখ্যাগুরু মান। তো অপশন থেকে দেখি, কারণ সবগুলো চেক করার, 4টের মধ্যেই অ্যান্সার হবে। তাহলে 70 একবার 2 বার, 70 আছে 2 বার। 74 একবার 2 বার, 74ও হবে না, কারণ দুটো 2 বার হয়ে গেছে, তো 74ও হবে না। 66 একবার 2 বার, 66ও হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 86। ঠিক আছে, বাকি সবগুলোই 2 বার 2 বার, তাহলে যে সব 2 বার হলে সেটা তো সংখ্যাগুরু মান হতে পারে না, যেটা বেশি হবে সেটাই সংখ্যাগুরু মান। তার মানে এই তিনটেই যদি 2 বার করে হয় তাহলে সংখ্যাগুরু মান 86। কেন? একবার চেক করে দেখে নেই যে 86 একবার আছে 2 বার আছে আর কোথায় আছে, এই যে 3 বার আছে, ঠিক আছে? তাহলে 86 অ্যান্সার। নেক্সট, যেটা বেশি বার থাকবে সেটাই সংখ্যাগুরু মান। এবারে 24 নম্বর, একটি নির্বাচনে 4 জন প্রার্থী ছিলেন, তারা যথাক্রমে এত 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 ভোট পেয়েছিলেন। যদি সকল যোগ্য ভোটার ভোট দিয়ে থাকেন, প্রদত্ত সমস্ত ভোট বৈধ হয়ে থাকে এবং 4 জন প্রার্থীর মধ্যে যে কোনো একজনের পক্ষে ভোট দিয়ে থাকে, তাহলে বিজয়ী প্রার্থী এবং দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থীর ভোটের শতাংশের মধ্যে পার্থক্য কত ছিল? তো 4 জন প্রার্থী কত কত ভোট? 4500, 1260, 240, 2000। সকল যোগ্য ভোটার ভোট দিয়েছে, তাই তো? আর এরা এরা ভোট পেয়েছে, তার মানে কি মোট ভোট এটা, এদের এগুলোর যোগফল। তো সেটা অনুপাত আগে করে দেখে নেই যে কোন অনুপাতে তারা ভোট পেয়েছে 4 জন। তো 0 0 0 0, 2 দিয়ে কাটলে 225, কত 63, 12 দুগুণী 24, 100 দুগুণী 200।
টোটাল কত হচ্ছে ভোট আমাদের? তাহলে 225 এখানে, আর 12, 2 3 5 6 1 7, 75, 75, 225 300, 300 100 400, টোটাল হচ্ছে 400। এখান থেকে মোট পাচ্ছি কত? 400। তো 400-র মধ্যে কি চেয়েছে? চেয়েছে যে বিজয়ী প্রার্থী এবং দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থীর ভোটের মধ্যে পার্থক্য। তো বিজয়ী কে হয়েছে? যে সব থেকে বেশি ভোট পেয়েছে এটা বিজয়ী, আর দ্বিতীয় কোনটা? 100। তো এদের পার্থক্য কত? 100, 200, এর থেকে 100 গেলে কত হয়ে যাবে? 125। তো 400-র মধ্যে এদের পার্থক্য হলো 125। চেয়েছে কি? আচ্ছা, পার্থক্যই জানতে চেয়েছে। 400-তে 125 শতকরা কত? শতাংশ। তো 0 0 কাটা, 4 দিয়ে যদি ভাগ করি, 3 4 12, 4 1 4, 31.25 আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন বি কারেক্ট। নেক্সট 25 নম্বর। প্রতি 100টি কয়লা 1200 টাকা দরে 100টি কলা, সরি কয়লা বলছি, 100টি কলা 1200 টাকা দরে মোট 100টি কলা কেনা হয়েছিল এবং 1100 টাকা লাভে এগুলিকে বিক্রি করা হয়েছিল। প্রতি ডজন কলার বিক্রয় মূল্য নির্ণয় করুন। তাহলে 100টি কলা 1200 টাকা দরে, মোট 100টি কলা, তাহলে 1200 টাকা দরে মোট 100টি কলা এবং 1100 টাকা লাভ হয়েছে। তাহলে 100টা কলায় মোট লাভ কত হয়েছে? কিনেছে 1200 টাকায়, লাভ হয়েছে এত, তাহলে বিক্রি করেছে কত টাকায়? 12 আর 11, 2300 টাকায় বিক্রি করেছে। 100টা কলার এসপি কত? বিক্রয় মূল্য কত? 2300 টাকা। ঠিক আছে, তো 100 দিয়ে ভাগ করে দেই, বেরিয়ে যাবে একটার বিক্রয় মূল্য, তাই তো? তো একটার বিক্রয় মূল্য চেয়েছে কি? প্রতি ডজন কলার বিক্রয় মূল্য। তো 12 দিয়ে গুণ করে দেবো, 12টার বিক্রয় মূল্য হয়ে যাবে 0 0 কাটা, 12 দিয়ে করলে 3 12 36 6, 12 দুগুণি 24, 3 27, 27। তো 276 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি কি করলাম? দেখলাম যে 100টা কলা এত দরে কিনেছে, বিক্রি করেছে এত লাভে, তার মানে বিক্রয় মূল্য 2300। তো 100 মানেই 100টা কলার 2300 টাকায় বিকলে একটা বিক্রি করবে কত? 2300 ভাগ 100, তাহলে 12টা বিক্রি করবে, গুণ 12, 276 টাকা। ক্লিয়ার? তো আমাদের এই শিফটেরও 25টা প্রশ্ন কমপ্লিট। যারা আমাদের সায়েন্স এবং ম্যাথের ফাউন্ডেশন কোর্স বা রিজনিং এর কোর্স নিতে চাও, তারা রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপ থেকে ইনস্টল করবে। সেখানে আমি তোমাদের ম্যাথ, রিজনিং, সায়েন্স সবই একদম ফাউন্ডেশন করিয়েছি, মানে বেসিক থেকে করিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।